দেখতে দেখতে দুই ভাই ঈশাদের বাড়িতে পৌঁছে যায়। দেখা গেল ঈশা ঘুমিয়ে তখনও রেহানের কাঁধে কাঁধ হয়েছিল। রেহান ঈশাকে ৫ কোলে তুলে বাড়ির ভেতরে প্রবেশ করে। নওশাদ শেখের চোখে ঘুম ছিল না। মেয়েকে এভাবে একটা দানবের হাতে তুলে দিয়ে শান্ত কিভাবে থাকেন তিনি। তিনি লিভিং রুমেই বসেছিলেন। ঈশাকে ওভাবে আনতে দেখে তিনি দাঁড়িয়ে যায়। কি হয়েছে ঈশার? পেছন থেকে আরিশান বলে, কিছুই হয়নি আঙ্কেল, খামোখা চিন্তা করছেন, ঘুমিয়ে আছে জাস্ট। নওশাদ শেখ ভ্রু কুঁচকে তাকালেন। রেহান ঈশাকে নিয়ে ঈশার কামরায় চলে যায়। নওশাদ শেখ চেয়ে থাকেন। অনামিকা বেগম এগিয়ে আসেন। কি হয়েছে ভাইজান? ঈশা ওকে কোলে করে নিয়ে এসেছে কেন? ঘুমিয়ে আছে। অনামিকা বেগম শান্তির নিঃশ্বাস ফেললেন। আরিশান গিয়ে নওশাদ শেখের সামনে বসলো। হবু শ্বশুরাব্বু, আপনি এত চিন্তিত হয়ে পড়ছেন কেন? আপনি চিন্তা করলে শরীর খারাপ করবেন। মেয়ের বিয়েতে এমন চিন্তিত দেখালে হবে? নওশাদ শেখ নিজেকে যথেষ্ট সামলাতে চেষ্টা করলেন। অনামিকা, যাও, ওদের জন্য নাস্তা নিয়ে এসো। এখনই যাই ভাইজান। আরিশান ফিরে যায়। না চাচি, আদর করে খাওয়ালে বিষও পান করতাম, কিন্তু রাগ নিয়ে খাওয়ালে হাজার কিছু দিয়ে দিন, খাবো না সেটা। কেন বাপ, তোমরা আমাদের একমাত্র মেয়ের জামাই হবা, কেন আমি তোমাদের রাগ মনে খাওয়াবো? পেছন থেকে রেহান হেঁটে আসতে আসতে বলে, কি আর কমু চাচি, আমরা কেন জানি না, চেহারা দেখেই বুঝা যায় পেছনের গল্পটা কি। কি কও ভাই? আরিশান হাসে। ঠিক আজ তবে আসি চাচি, আপ্যায়ন করার সময় অভাব নাই। আরিশান কথাটা বলে ভাইকে নিয়ে বেরিয়ে গেল। নওশাদ শেখ তাকিয়ে রইল। কিছুক্ষণ পর অনেকগুলো শপিং ব্যাগ এনে রাখলো কিছু গার্ডস। এরপর তারা বেরিয়ে গেল। অনামিকা বেগম সদর দরজা বন্ধ করে এগিয়ে এলেন। ভাইজান, কি ভেবেছেন? আরফান চৌধুরী আমাকে ফোন দিয়েছিল। ঈশার ভিসা এবং পাসপোর্ট চলে এসেছে। এরপর আমাদেরকে এমনভাবে নাটক করতে বলেছে যেন ওরা বুঝতে না পারে আমরা যে এসব প্ল্যান করছি। কাল ওকে পাঠিয়ে দেবেন? হ্যাঁ, রাতের অন্ধকারে যখন গ্রাম ঘুমিয়ে যাবে তখন। রাত গভীর, চারিদিকে পিনপতন নীরবতা। গ্রামে সবাই দ্রুত ঘুমিয়ে যায়। আর গ্রামে ঘুমানোর পর রাত 12টাই গভীর রাত। সেখানে রাত 1টাকে বলে মধ্যরাত। গুরুজনেরাও বলেন মধ্যরাতে ঘর থেকে বের হতে নেই। এই সময়টা খারাপ। ঘুমের মাঝে ঈশার মনে হতে লাগে তাকে কেউ চেপে ধরে রেখেছে। নিঃশ্বাস কেমন বন্ধ হয়ে আসছে। ঈশা বহু কষ্টে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু সম্ভব হচ্ছে না। ঈশা বহু কষ্টে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু সম্ভব হচ্ছে না। ঈশা না পেরে জোরপূর্বক চোখটা খুলে ফেলে। ঘেমে গিয়েছে মেয়েটা। কই, আশেপাশে কেউ নাই। ঈশা উঠে বসে, কপালের ঘাম মোছে। ওদিকে জানালা খোলা। ঈশা উঠে যায় জানালার কাছে। ঈশা যখন জানালা দেবে তখন মনে হচ্ছে নেকড়ে ডাকছে, কিন্তু এই গ্রামে নেকড়ে তো নেই, আছে শেয়াল। ঈশার শরীরে কাঁটা দিয়ে ওঠে। আকাশে অক্টোবরের পূর্ণ পূর্ণিমার চাঁদটা উঠেছে। ঈশা জানালা বন্ধ করে দেয়। গা ছমছম করছে তার, কেমন ভয় ভয় হচ্ছে। সে কখনো জানালা না লাগিয়ে ঘুমোয় না। গ্রামে রাত গভীর হলে নামে নিস্তব্ধতা। চারিদিকে শুধু ঝিঝি ডাক শোনা যায়। ঈশা জানালার কাছ থেকে খাটের দিকে আসতে এমন সময় বাহিরে কারোর পদধ্বনি শুনতে পেল। ভ্রু কুঁচকে আসে ঈশার। চোর আসেনি তো? ঈশা কামরার দরজা খুলে বেরিয়ে আসে। সদর দরজার পাশে জানালাটা দিয়ে উকি দিল। তাদের বাড়ির বেড়ার ওপাশে স্পষ্ট মানব ছায়া মূর্তি দেখা যায়। ঈশা ভ্রু কুঁচকে তাকিয়ে রয় সেদিকে। কিছুক্ষণ ভাবে, হয়তো এটা তার চোখের ভুল, কিন্তু না, পূর্ণিমার রাত, এটা বোঝা এতটাও কষ্টের নয়। ঈশার ভেতর কোথা থেকে এত সাহস এলো কে জানে। সে বাবা চাচাকে না ডেকেই বেরিয়ে গেল। ঈশা চুপি চুপি এগিয়ে লোকটার গেঞ্জি ধরে বসে। লোকটার মুখ ওদিকে ফেরানো ছিল। সে ঈশার স্পর্শ পেয়ে সে ভয় না পেয়ে বা না দৌড়ে দাঁড়িয়ে রয়। ঈশা অবাক হয়, এটা যদি চোর হয় তবে তো সে পালানোর জন্য ছোটাছুটি করবে, কিন্তু না, সে দাঁড়িয়ে আছে এবং হঠাৎ করেই বিকট শব্দে হাসি শুরু করে। লোকটার আকৃতি হঠাৎ বড় হয়ে যেতে লাগে। ঈশা হাত সরিয়ে নিয়ে আসে।
ঈশার সামনের এমন দৃশ্য দেখে ভয়ে পেছনের দিকে যেতে নিলে টের পায় সে পুরোপুরি ফ্রিজ হয়ে গিয়েছে, নড়তে পারছে না, না সে চিৎকার করতে পারছে। এটা কোনো মানুষ নয়, কোনো মানুষ এমন বিশ্রী রূপ দেখাতে পারে না। ঈশার চোখের সামনে লোকটা যখন ফিরে চায়, ঈশা তখন এক চিৎকার দেয়, তবে কণ্ঠ দিয়ে শব্দ বের হচ্ছে না, না নড়ছে তার হাত পা। বিভৎস চেহারা তার, দাঁতগুলো একটার ওপর দিয়ে আরেকটা বেরিয়ে এসেছে, কড়কড় করে ঘষার শব্দ শোনা যায়। চোখের ভেতর যেন কেউ ধারালো কিছু ঢুকিয়ে দিয়েছে, চিরচির শব্দে ছিঁড়ে যাচ্ছে মাংস, রক্ত গড়িয়ে পড়ছে গরম ধোঁয়ার মতো। গালের একপাশে গভীর কাটা, সেখান থেকে টপ টপ করে রক্ত ঝরছে, মাটিতে পড়েই চিচি শব্দ করছে। হাত পা পুড়ে গেছে, চামড়া উঠে কালচে হয়ে গেছে, বাতাসে জ্বলন্ত মাংসের শাঁসা গন্ধ ঈশার নাকে এসে লাগছে। পচা শরীরের গন্ধ নাকে ঢুকে যাচ্ছে, এক অদ্ভুত ভারী ধোঁয়া। চারপাশে গুঞ্জনময় ফিসফিস শব্দ, কে যেন ঠিক পাশেই নিঃশ্বাস ফেলছে। হু হু শ্বাস, থপ থপ পায়ের শব্দ। লোকটা ঈশার কাঁধে হাত দেওয়ার আগে পেছন থেকে কেউ ঈশাকে টান মারে। ঈশা ছুটে লোকটার বুকে গিয়ে পড়ে। ঈশা কিছুই বুঝতে চায় না, চোখও খুলতে চায় না। যে তাকে টান মেরেছে তাকে জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে থাকে। পেছন থেকে আরিশান নিজের তলোয়ারের আঘাতে স্পিরিটটাকে সেখানেই শেষ করে দিল। আরিশানের তলোয়ারের আঘাতে জায়গাটা যেন পুনরায় আগের মতো হয়ে গেল, যেন এখানে কিছুই ছিল না। রেহান ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। ঈশা ভয়ে কাঁপছে। এই ইস্যু, তাকা পাখি, কিছু হয় নাই দেখ, এই তো আমরা চলে আইছি, তোর কিছু হইব না। এসে একবার মুখ তুলে রেহানের মুখশ্রী দেখে, এরপর জ্ঞান হারায় রেহানের বুকে। রেহান ধরে বসে ঈশাকে শক্ত করে, আরিশান রাগে কাঁপছে। রেহান ভাইয়ের দিকে তাকিয়ে রয়। চারিদিকে তখন ভয়ঙ্কর নীরবতা, কোথাও কোনো আলো নেই, কিছুই তেমন বোঝা যায় না। চাঁদের আলোতে যতটা আলো পাওয়া যাচ্ছে। ভাই, দিন যে কয়টা যাইবে, হ্যার জীবন সেই রকম কঠিন বিপদে পড়তে থাকবে। আমিও জানি, কিন্তু এই মুহূর্তে আমার প্রচণ্ড রাগ হচ্ছে। আরিশান ঈশার কপাল থেকে চুল সরিয়ে সেখানে চুমু খায়। আমি ভাবতে পারছি না রেহান, আমরা না আসলে কি হতো। আমিও এই প্রথম এতটা ভয় পাইছি। ওকে কামড়ায় রেখে আসতো ভাই, ধীরে, যাতে কেউ টের না পায়। আচ্ছা। রেহান ধীরে ছোট ছোট পা ফেলে ঈশাকে আবার তার কামড়ায় শুইয়ে দেয়, ঈশার কপালে ওষ্ঠ ছোঁয়ায়। আশা করি এই ডারে দুঃস্বপ্ন ভাইবা ভুইলা যায় বিয়সু। রেহান বেরিয়ে আসে, সব কিছু যেন আগের মতো হয়ে গেল। আরিশান ঈশাদের বাড়ির বেড়ায় কিছু একটা বেঁধে দিল, একটি সবুজ সুতা। এরপর রেহান আস্তে দুই ভাই নিজেদের বাংলো বাড়ির দিকে রওনা করে। কিছু দূর গেলেই কবরস্থান দেখা যায়। দু ভাই দেখতে পায় সেখানে একটি কবর খুঁড়ে কেউ হাড় মাংস কটমট করে খাচ্ছে। আরিশান মুখ কেমন করে। এটা যদি ঈশার চোখে পড়তো তাহলে কি হতো। রেহান হাসে। তইলে সেরি দুইবার অজ্ঞান হইতো। ওই দেখ একটা, ওপাশে আরও ভয়ঙ্কর দৃশ্য। সে তো সদ্য কবর দেওয়া মানুষ খুঁড়ে রক্ত মাংস চাবিয়ে খাচ্ছে। আরিশান বলে, এও কি করে খাচ্ছে এরা? জানোই তো কি, পরিষ্কার কিছু খাওয়া উচিত। রেহান হাসে। চলো রাইতে বাইর হইলে এই দাম কাহিনীর অভাব নাই। আরিশান হাসে। এসু কথা না শুনলে ওকে এক রাত এই কবর স্থানে বন্দি বানিয়ে রাখবো, কি বলিস? খবরদার না, হেতি মইরাই যাইব। ট্রেলার দেখাই জ্ঞান হারাইছে, এইসব দেখলে তো। আরিশান হাসে। দুই ভাই বাড়িতে চলে যায়। গভীর রাতে আরও অনেক কিছুই আশেপাশে দেখা যায়, তবে দুই ভাই আর সেদিকে লক্ষ্য করে না। বাড়িতে পৌঁছে কামরায় গিয়ে ঘুমিয়ে যায়। ওদের বিয়ের দিন এগিয়ে আসছে। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ঈশার মাথাটা কেমন ভার ভার লাগে। চারিদিকে মাথা ঘুরিয়ে ঈশা বুঝতে পারে উঠতে সে দেরি করে ফেলেছে। ঈশা বিছানা থেকে পা নামিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা ধরে। তবে ঈশার কেন জানি না বারবার মনে হতে থাকে সে কিছু একটা ভুলে গিয়েছে। ঈশা এরপর বেশি ভাবে না, গিয়ে ফ্রেশ হয়ে নেয়। নওশাদ শেখ লিভিং রুমে বসে কিছু কাগজ উল্টাপাল্টা করে দেখছিলেন। ঈশা বেরিয়ে এসে দেখে বাবা সিরিয়াস হয়ে কিছু পর্যবেক্ষণ করছেন। বাবা, কি করছো?
নওশাদ শেখ মাথা তুলে তাকান। আম্মাজান, এদিকে আসুন। ঈশা বাবার পাশে গিয়ে বসে। তোমার ভিসা এবং পাসপোর্ট টিকিট এইটা, সুইজারল্যান্ড যাচ্ছ আজ রাতে। ঈশা অবাক হয়ে তাকিয়ে থাকে। সত্যি? হ্যাঁ, আস্তে ধীরে রাতের আধারে গ্রাম ছাড়তে হবে। পরাণ আমার। নওশাদ শেখ মেয়ের কপালে চুমু খায়। আমার সোনা মেয়ে, তোকে প্রথম সোজা পথে খুঁজবে ওরা। তুই যাবি জঙ্গলের পথে, তোর চাচা থাকবে সাথে। আর তুমি? আমাকে যদি ওরা না পায় তাহলে সন্দেহ করবে। আমি ওদের যথেষ্ট সময় পর্যন্ত আটকানোর প্রচেষ্টা চালাবো। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে? একবার তো মরার পথেই ছিলাম মা, তোর জন্য আমি সব করতে পারি। তুই মুক্তি পেয়েছিস, এটাই আমার শান্তি। ঈশা বাবাকে জড়িয়ে ধরে। দুই মেয়ে এবং বাপে একসাথে কান্না করছে। অনামিকা বেগম এগিয়ে এসে তিনিও ঈশাকে জড়িয়ে ধরেন। অনামিকা বেগম এবং মোহিত শেখের যখন বিয়ে হয়েছিল তখন প্রথম সব ঠিক থাকলেও পরে গিয়ে মোহিত শেখ জানতে পারেন তিনি কখনো বাবা হতে পারবেন না। কিন্তু এ কথা জেনেও অনামিকা বেগম স্বামীকে ছেড়ে যাননি। ঈশার মায়ের মৃত্যুর পর অনামিকা বেগম ঈশার মা ছিলেন। এই পরিবারের ঈশার ভালোবাসার কখনো ঘাটতি হয়নি। ঈশা শেখ পরিবারের একমাত্র বংশধর। ঈশা এত আদরে মানুষ হয়েছে। বকা কাকে বলে ঈশা জানে না। ঈশা জানে না মা বাবা বাচ্চাদের গায়ে হাত তোলে। এই দিনটাই ঈশার সব পছন্দের খাবার রান্না করেন অনামিকা বেগম। ঈশাকে সব সময় কোলের কাছে রাখেন তিনি। ঈশারও মন খারাপ। প্রথমত সে ভয়ে আছে, দুই ভাই জানলে কি হবে। তার ওপর পরিবার ছেড়ে যাওয়ার যে কষ্ট, এটাকে ঈশা কি নাম দেবে ভেবে পায় না। দিন পেরিয়ে সন্ধ্যা হলো। অনামিকা বেগম ঈশার কিছু প্রয়োজনীয় জিনিস গুছিয়ে দেন। ঈশা, ভয় পাবি না মা, সব সময় মনে রাখবি আমাদের জন্য তোর মুক্তি সব থেকে প্রথমে। ঈশা চাচিকে জড়িয়ে ধরে। চৌধুরীদের বাংলো বাড়ি। রাত তখন বাজে 11টা। গ্রাম নিস্তব্ধতায় ফিরে পেয়েছে। ডিনার শেষ করে আরিশান এবং রেহান কামরায় চলে গিয়েছে। ওদের কামরার জানালা খোলা। বাহির থেকে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ ভেসে আসছে। রেহান ফোনে কথা বলার জন্য বারান্দায় গিয়েছিল। ফোনটা কেটে ঘরে এসে ডান হাতে একটা ফুলদানি নিয়ে সোজা গ্লাস টেবিলের ওপর আঘাত করে। শালির বেটি শালি। আরিশান শব্দ করে হাসে, যেন হাসি শুনেই সামনে থাকা মানুষটার লোম দাঁড়িয়ে যাবে। হেতিরে, আমি কি করব ভাই, কি করব? কালকে যেটা বলেছিলাম সেটা করি। রেহান চোখ বন্ধ করে নেয়। জানো কি হয়েছে? এত শান্ত কেমনে আসো? পাখি পালিয়েছে তাই তো রেহান? রেহানের বাম হাতে তখনও সিগারেট জ্বলছিল। সে সিগারেটটা ফেলে রেহান সোজা আরিশানের দিকে তাকায়। আমাদের থেকে পালানো সম্ভব? কি কও তুমি? আরিশান শব্দ করে হাসে। ইস্যু, ইউ আর কামিং ডার্লিং। রেহান আরিশানের পাশে দাঁড়ায়। এরপর ওর পা দুটোকে আর পালাইবার অবস্থায় রাখো না, ঠিক আছে? আরিশান বাঁকা হাসে। তোর রাগগুলো জমিয়ে রাখ, পরে কাজে দেবে। আরিশান বের হবে এমন সময় রেহান ওর হাত ধরে বসে। খাড়াও ভাই। কি? তুমি ঠিক করেছো, হেতিরে একখান সবক শেখানো উচিত। জঙ্গলের রাস্তা দিয়া যাইব, আমাকে এক্সট্রা কিছু করণ লাগবো না। কি চাস তুই? রেহান বাঁকা হাসে। সে গিয়ে সোফায় বসে নিজেকে ঢিল ছেড়ে দেয়। চাইতো বহুত কিছু, পাইতো না। হেতিরে কবে যে বাইন্ধা ধইরা ভাদুইখা নিজের ঘাড়ে তুলুম আর হেতি চিৎকার করব কিডা জানে। আরিশান পাশ থেকে বালিশ ছুঁড়ে মারে রেহানের মুখের ওপর। তোর বড় ভাই হই। তা কি, আমরা তো একই। এই জন্যই তুই আমার ইভিল ফর্ম আর তুমি আমার গুড ফর্ম। কিন্তু তোমার আসল সত্য তো খালি আমিই জানি। আরিশান ঠোঁটে আঙুল দেয়। শুস, সবাই জেনে যাবে। রাত 10:50 দিকে ঈশা তার চাচার সঙ্গে বেরিয়ে গিয়েছে। দুজন আপাতত জঙ্গলের রাস্তা ধরে হাঁটছে। ঈশার কেমন গা ছমছম লাগছে, শরীরের লোম কাটা দিয়ে উঠছে। আশেপাশে শুধুমাত্র মোহিত শেখের হাতে ধরা টর্চ লাইট বাদে অন্য কোনো আলোই নেই। চাচু, কি হয়েছে মামুনি? আমার না কেমন ভয় করছে। আমি তো আছি, ভয় করলে কি করবি মা, যেতে তো হবেই। কিন্তু চাচ্চু, আমরা কি গহীন জঙ্গলের ভেতরে চলে যাচ্ছি? না রে মা, কিছু দূর গেলেই রাস্তা, সেখান থেকে তোকে গাড়িতে উঠিয়ে দেব। আচ্ছা। ঈশা হাঁটছে আর হাঁটছে।
কিন্তু কিছু দূর যাওয়ার পর ঈশা খেয়াল করে তার চাচা কেমন অস্বাভাবিকভাবে হাঁটছেন এবং এটা গভীর জঙ্গলের ভেতর যাচ্ছে। ইতিমধ্যে তারা জঙ্গলের রাস্তা ছেড়ে গাছপালার ভেতর প্রবেশ করেছে। চাচু, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আমরা ভুল রাস্তায় এসেছি চাচু। মোহিত শেখ এখন আর কোনো কথা বলছে না। ঈশা ভয় পাচ্ছে এবার। চারিদিকে কেমন ছমছমে ভাব। চাচু, চাচু, আমরা ভুল রাস্তায় যাচ্ছি। ঈশার প্রতিটা কথার সাথে মোহিত শেখের হাঁটার গতি বেড়ে চলেছে। ঈশা এবার দাঁড়িয়ে যায়। চাচু। মোহিত শেখও দাঁড়িয়ে যান। ঈশা নিচের দিকে তাকায়। তার চাচার পা দুটো উল্টো। ঈশা এ দৃশ্য দেখে ঘেমে গিয়েছে। ঈশা কি বলবে? কোনো কিছু বলার মতো সাহস পাচ্ছে না। মোহিত শেখের কণ্ঠ এবার বিদঘুটে হয়ে গেল। কিরে, থামলি কেন? চল, আয় আমার সঙ্গে ইস্যু, আয় আমার সঙ্গে। ঈশা এক পা করে পিছিয়ে যেতে নিলে কিছুর সাথে ধাক্কা খেল। ঈশা পেছন ফিরে দিল এক চিৎকার। বিদঘুটে সেই রূপ, পুরো শরীর আগুনে পুড়ে গিয়েছে। মাংস তখনও ঝলসে নিচে পড়ছে। আর সেই বিশ্রী গন্ধ দম বন্ধ হয়ে আসার মতো, সেই বিশ্রী গন্ধ। ঈশা ফিরে দেখে তার চাচু নেই পেছনে। ঈশা দেখে তার মাথার ওপর থেকে রক্ত তার শরীরে এসে পড়ছে। বিদঘুটে ওই শরীরটা ঈশার দিকে এগিয়ে আসতে নিলে ঈশা শরীরের সমস্ত শক্তি কাজে লাগিয়ে চোখ বন্ধ করে দৌড়াতে লাগে। দৌড়াচ্ছে ঈশা প্রাণপণ, কোনো দিকে তাকাচ্ছে না। কিন্তু আতঙ্ক তাকে ছাড়েনি। ঈশার পেছনেও কেউ দৌড়াচ্ছে। ঈশা বুঝতে পারছে ক্রমশ সেই শব্দ তার কাছে আসছে। ঈশা হঠাৎ করেই কিছুর সাথে হোঁচট খায়। পাশে থাকা গাছের ধাক্কা লাগে তার। এমন সময় সে শুনতে পায় রাস্তার গাড়ির শব্দ, সাথে আলো। ঈশা দেখে সে দৌড়ে ভেতর থেকে জঙ্গলের রাস্তার কাছে চলে এসেছে। ঈশা সেদিকে যেতে নিলে দেখলো গাড়িটা থেমে গিয়েছে। ঈশা গাড়িটার দিকে তাকিয়ে দেখে এটা রিহান এবং আরিশানের গাড়ি। ঈশা পেছনে লক্ষ্য করলো, কিছুই নেই। রিহান এবং আরিশান গাড়ি থেকে বের হয়ে যখন দরজা লাগায়, ঈশা তা দেখে দ্রুত একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে। এ কেমন পরীক্ষা খোদা! আগে কুমির, পেছনে সাপ, আমি কোথায় যাব? রিহান গাড়ি থেকে নেমে একটা নিঃশ্বাস ছাড়ে। হেতিরে এইবার পাইলে পা ভাঙবো। ওর ঘ্রাণ পাচ্ছি না আমি। তুই পাচ্ছিস? না, এই সময়টা ভালো না। আশেপাশে সব পিচাসের গন্ধ পাইতাছি। হেতির ঘ্রাণ পামু না শিওর। আমাকে পাগল বানিয়ে দেবে মেয়েটা। এই লাইগায় আমার রাগ হইতাছে। চলো খুঁজি, তবে একটা অ্যাডভেঞ্চার হইব। আরিশান এবং রেহান দুই ভাই দুই দিকে চলে যায়। ঈশা তখন দেখে ওরা এখান থেকে সরে গিয়েছে। তখন সে ধীরে বেরিয়ে আসে। এদিকে পায়ে লেগেছে ভীষণ, রক্ত বের হচ্ছে। ঈশা চোখ বন্ধ করে নেয়। দৌড়াবে কি করে এখন? কাটা পা নিয়ে ঈশা কিছুক্ষণ একটা গাছের নিচে বসে থাকে। চারিদিকে বিদঘুটে অন্ধকার, কোনো আলো নেই কোথাও। ঈশা মাথাটা গাছের সাথে ঠেকায়। কোথায় যাব আমি? কি করব? ঈশা কিছুক্ষণ মাথা লাগিয়ে ভারী নিঃশ্বাস নেয়। এরপর উঠে কোনো মতে হাঁটা ধরে। ঈশার বারবার মনে হচ্ছে কেউ তাকে পেছন থেকে দেখছে, চারিদিকে কেউ তার ওপর নজর রেখেছে। ঈশা ভয়ে ভয়ে এগোতে থাকে। পায়ের যন্ত্রণায় হাঁটতে পারছে না বেশি দূর। কিছু দূর গেলে ঈশা লক্ষ্য করলো নদীর পাড়ে খোলা জায়গা, জঙ্গলের পাশেই তো নদী, সেখানে আগুন জ্বলছে। ঈশা দাঁড়িয়ে যায়। হঠাৎ করে আগুন থেকে কিছু লাফিয়ে ওঠে। ঈশা ভয় পেয়ে যায়। চারিদিকের মানুষ সেই লাফিয়ে ওঠা লোকটাকে মারতে শুরু করেছে। ঈশা নিঃশ্বাস ছাড়ে একটা। এরকম বিভৎসভাবে মানুষকে জ্বালানো হয় ঈশা জানতো না। ঈশা হঠাৎ অনুভব করলো কেউ তার কাঁধে হাত রেখেছে। ঈশার আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। তাহলে কি ওরা ওকে ধরে ফেলেছ? ঈশা মাথাটা পেছনে ঘুরিয়ে যে দৃশ্য দেখলো তা দেখার জন্য ঈশা প্রস্তুত ছিল না মোটেই। সেই ভয়ঙ্কর দৃশ্য, সেই ভয়ঙ্কর অবতারটা। ঈশার নাকে মানুষ পোড়া পচা সেই গন্ধ ভেসে আসতে লাগলো। ঈশা এক চিৎকার দিয়ে দৌড় লাগায়। পায়ের যন্ত্রণায় ঈশার চোখের সামনে অন্ধকার হয়ে আসে। ঈশা তখন সামনে দেখে আরিশান দাঁড়িয়ে, পেছনে ওই অবতারটা। ঈশা আগ পাশ না ভেবে আরিশানকে জড়িয়ে ধরে শক্ত করে। আরিশান সোজা তাকাতেই ওই অশরীরীটা উধাও হয়ে যায়। ঈশা আরিশানকে জড়িয়ে ধরে ভয়ে রীতিমতো কাঁপছে। এর ভেতর রেহান ছুটে আসে সেখানে। ঈশাকে দেখে যখন চিৎকার করতে যাবে, আরিশান থামিয়ে দেয়। রেহান চুপ হয়ে যায়।
আ- আমি আমি আরিশান ঈশার ঘাড় ধরে নিজের দিকে ফেরায়। হুশ, কোনো কথা বলো না। ঈশা হেঁচকি তুলছে। আরিশান ঈশাকে পাঁচ কোলে তুলে নেয়। এরপর ওরা ওদের গাড়ির কাছে চলে আসে। ঈশাকে গাড়িতে বসিয়ে দেয় আরিশান। ওকে ধর পেছন থেকে। রেহান বিনা বাক্যে ঈশাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আরিশান লাইট জ্বেলে ঈশার পায়ের ক্ষততে চোখ বোলায়। ছোট ছোট ইটের কুচি ঢুকে গিয়েছে। আরিশান রেহানকে ইশারা করে। রেহান ঈশাকে নিজের বুকের সাথে চেপে ধরে, চোখ বন্ধ করিয়ে। আরিশান ধীরে ধীরে পাথরকুচিগুলো বের করতে থাকে। ঈশা চিৎকার করছে যন্ত্রণায়। দুই ভাইয়ের হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ঈশার প্রতিটা চিৎকার শুনে। এসু, তুই কেন এত পাগলামি করস? তোর কি আমাকে ব্যথা দিতে ভালো লাগে, বেয়াদব ছেড়ি? ঈশা রেহানের হাতটা শক্ত করে চেপে ধরে রাখে। আর শিয়ান সবটা পরিষ্কার করে ঈশার দিকে চায়। ঈশার চোখ মুখ লাল হয়ে আছে। ঈশার ব্যান্ডেজ করে দিয়েছে, রক্ত পড়ছে অনেকটা। আরিশান উঠে ঈশার গালে হাত রাখে। পালানো কি এতটাই সোজা ঈশা? পালানো যদি সোজা হতো আমরা সবাই পালিয়ে যেতাম নিয়তির থেকে। ঈশা কথা বলছে না, শুধু হেঁচকি তুলছে। রেহান ঈশার গাল ধরে নিজের দিকে ফেরায়। ছেড়ি, তুই আমাগো বহুত শখের, এরাম কিছু করিস না যার লাইগা তোরে মারি। মার খাওনের হলে কইবি, এমনিই মারবো। এরাম ক্ষত বিক্ষত হবি কেন? ঈশা হেঁচকে তোলে। আরিশান ইশারা করে ছেড়ে দিতে বলে। রেহান ছেড়ে দেয়। আরিশান ঈশার পা দুটো গাড়ির ভেতরে তুলে দেয়। বাহানা করবা না আর। আমার এই মুহূর্তে কি পরিমাণ রাগ হচ্ছে সেটা শুধু আমিই জানি। এমন কিছু বলো না যাতে আমি আরও রেগে যাই। কথাটা বলে আরিশান গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করে। ঈশা কিছু বলে না, সে ফেঁসে গিয়েছে। বাঁচার আর কোনো উপায় নেই। ঈশা মাঝ পথে রেহানের বুকেই ঘুমিয়ে যায়। রেহান নিজের শরীরে থাকা শার্টটা খুলে ঈশাকে জড়িয়ে দেয়। ভাই, কই যাইতাছি আমরা? বাংলো বাড়ি। হেতিরে ওর বাপের কাছে বিয়া আইবা না? না। কেন? বিয়ে না হওয়া পর্যন্ত ঈশা আমাদের সাথেই থাকবে। আচ্ছা, তবে তাই হোক। এমনি তো হেতেই একটু বেশি বাড়াবাড়ি করে। ঠিক বলেছিস, ইচ্ছে করছিল পা দুটো কেটেই দিই। তাই ব্যান্ডেজ তো তুমি করলা। আরিশান হাসে। ভালোবাসি না? রেহানও হাসে। নিস্তব্ধ রাস্তা ধরে গাড়িটা চলে বেশ কিছুক্ষণ। এরপর পৌঁছে যায় চৌধুরীদের বাংলো বাড়িতে। ঈশাকে বেডরুমে এনে শুইয়ে দেয় রেহান। চল আমরা অন্য রুমে যাই, চলো। দুই ভাই অন্য রুমে চলে যায়। ঈশা ঘুমিয়ে থাকে ওভাবেই। নওশাদ শেখ অনেকক্ষণ যাবৎ ঈশা আর মোহিত শেখের কোনো খোঁজ না পেয়ে এখন ভয় পেয়ে যায়। তিনি ভেবেছিল ওরা ফোন করবে, কিন্তু অনেকক্ষণ হলো কেউ ফোন করছে না। নওশাদ শেখ আবার ফোন লাগাতে দেখেন বাড়ির বাহিরে থেকে ফোনটা রিং বাজছে। নওশাদ শেখ উঠে দাঁড়ালেন। এর ভেতরে মোহিত শেখ হাতে কিছু বাজার নিয়ে ঘরে প্রবেশ করলো। ভাইজান, ঈশা কই, রেডি হয়েছে তো? নওশাদ শেখ ভ্রু কুঁচকে তাকালেন। কি বলছিস এইসব? ঈশাকে তো তোর সাথে পাঠিয়েছি, আর আরও 2 ঘন্টা আগে। মজা করছো? আমি কেবল আসলাম, আমাকে না বললে কিছু জরুরি জিনিস আনতেন। এই রাতে আমি দোকানদারকে দিয়ে দোকান খুলিয়ে সব আনালাম। তার মানে কি বলছিস? ঈশা গেল কার সাথে? ভাইজান, ইয়ার্কি নয়, আমি বাজারে গেলাম। আল্লাহ আমার ঈশাকে কার সাথে পাঠালাম। ওদের হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। এমন সময় নওশাদ শেখের ফোন বেজে উঠল। নওশাদ শেখ ফোন তুলে নিলেন। শ্বশুরাব্বা, ভয় পাচ্ছেন কেন? আমাগো ইস্যু আমাগো লগেই আছে। কেমন বাপ আপনি? মাইয়াকে একটা অশরীর সাথে পাঠিয়ে দিলেন মানেটা আপনিও জানেন না। ঢং করিয়েন না। ইস্যু আমাদের সাথে, ভয় পাইয়েন না। তবে কিছুক্ষণ হলে হেতিরে খুঁজা পাওয়া যাইতো না। পরের বার থেইক্কা সাবধানে। রেহানের থেকে ফোনটা নেয় আরশিয়ান। বাবা, এরপর থেকে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ঈশা আমাদের সাথে থাকবে। আশা করি কোনো আপত্তি নেই।